আমাদের আশায় পথে বসে আছে যে আমার সন্তান 11 তারিখে বলবে যে আম্মু অথবা আব্বু আমি অমুক সাবজেক্টে চান্স পেয়েছি বা এততম হয়েছি। অবশ্যই এটা খুশির সংবাদ। এটা পাওয়ার জন্য আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে। যতটুকু পরিশ্রম করেছেন সামনে 11 তারিখ পর্যন্ত আরেকটু বেশি করবেন পরিশ্রম। আমার কথা বলি কেমন পরিশ্রম করতে হবে, একটু সাধারণ উদাহরণ নিজেকে প্রকাশ করানো বলার জন্য। প্রথমে যেদিন ক্লাস থাকতো না আমি অনুভব করতাম ফজরে পড়তে শুরু করতাম, মাঝখানে খাওয়া দাওয়াটা করতাম, এরপর শুরুতে একদম জোহর পর্যন্ত একটানা পড়তে হবে, একটানা পড়তে হবে। এরপর জোহরের নামাজ খাওয়া দাওয়া করার পর থেকে আচ্ছা জোহরের নামাজ তারপর খাওয়া দাওয়া এটা করার পর থেকে একটানা পড়তাম আসর পর্যন্ত। আসরের পরে পড়তাম না, আবার মাগরিব থেকে শুরু করেন পেশা পর্যন্ত। এইভাবে প্রতিদিন পড়তে হবে। আর একটা পড়ার ভিতরে খুবই বরকত থাকে, সেটা হচ্ছে ধারাবাহিকতা। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন হাদিসের ভিতরে যে সেই ইবাদতের ভিতরে বরকত আছে, আল্লাহ তাআলার করুণা বেশি থাকে যে ইবাদতটা নিয়মিত করা হয়, এটা ধারাবাহিক হবে। অর্থাৎ একদিন পড়লাম আরেকদিন পড়লাম না, তাহলে দেখা যাবে যে আমি গতদিন যে পড়াটা পড়েছি আজ তা ভুলে যাবো। এই জন্য আমরা চেষ্টা করবো 11 তারিখ পর্যন্ত আমাদের পড়ার ধারাবাহিকতা যেমন বজায় রেখেছি তার চেয়ে আরো বেশি ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক কোশ্চেনে প্রায় 3 ধরনের শিক্ষার্থী থাকে। এক ধরনের হচ্ছে তাদের আশা থাকে যে আমি ফার্স্ট হব অথবা 1 থেকে 20 এর ভিতরে 10 এর ভিতরে থাকবো, ঠিক না? আরেক শ্রেণীর শিক্ষার্থী থাকে তারা বলে যে আমি 1 থেকে 150 এর ভিতরে কোরআন অথবা হাদিসে পড়তে চাই। আরেক ধরনের শিক্ষার্থী থাকে তারা চায় যে শুধু একটা সাবজেক্ট পেলেই চলবে। 3 ধরনের শিক্ষার্থী থাকে সাধারণত। যারা প্রথম ধাপে আছেন, যাদের ইচ্ছা যে আমি ভালো মেরিটে চান্স পেতে চাই, তাদের জন্য একটাই পরামর্শ যে আপনাদের পরিশ্রমটা একটু বেশি করতে হবে, সবার চেয়ে বেশি করতে হবে। যখন কোনো বিষয় পড়বেন সেটা বিশ্লেষণ করে পড়বেন, অন্ধের মতো কোনো বিষয় পড়বেন না। আর চেষ্টা করবেন যে 10টা সাবজেক্টের উপর পরীক্ষা হয় এই 10টা সাবজেক্ট নিয়মিত অধ্যয়ন করার জন্য প্রতিদিন চেষ্টা করবেন। যারা ফার্স্ট চিন্তা ভাবনা করছেন অথবা 1 থেকে 20 এর ভিতরে 10 এর ভিতরে থাকার চিন্তা ভাবনা, প্রতিদিন 10টা করে সাবজেক্ট পড়বেন। এটা কিন্তু সহজ, কারণ আপনি এই 10টা সাবজেক্ট এই 4 মাসের বিগত 5 মাসের ভিতরে অনেকবার পড়েছেন। এখন একটা শেড ধরলে আপনি যেগুলো পারেন না বা ভুলে গেছেন সেগুলো দেখবেন শুধু। এভাবে প্রতিদিন 10টা সাবজেক্ট পড়বেন 11 তারিখ পর্যন্ত। আর দ্বিতীয় ধাপে যারা আছেন যে আমি কোরআন অথবা হাদিসে এই অর্থাৎ 1 থেকে 200 এর ভিতরে থাকতে চাই বা 150 এর ভিতরে থাকতে চাই, তার জন্য পরামর্শ যে আপনারা চেষ্টা করবেন যে আমরাও ফার্স্ট হতে চাই, আমরাও 1 থেকে 20 এর মধ্যে থাকতে চাই। যদি একজন যে ফার্স্ট হয় সেও মানুষ অথবা যে সেকেন্ড হয় সেও মানুষ, আমরাও তো মানুষ, আমি পারবো না কেন? চেষ্টা করলে অবশ্যই সম্ভব। যারা দ্বিতীয় ধাপে আছেন তাদেরও কোনো হতাশার কোনো কারণ নাই, যদি চেষ্টা করেন অবশ্যই হবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় হচ্ছে আমরা যতই নসিহত শুনি না কেন, যদি আমল না করি কোনো কাজে আসবে না। পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। তৃতীয় ধাপে যারা আছেন, অনেক তৃতীয় ধাপে যারা থাকে তারা অনেক হতাশায় থাকে, তারা ভাবে চান্স পাবো কেন। তাদের জন্য একটাই বলি, আপনারা বিগত সালের প্রশ্নগুলো বেশি বেশি সমাধান করে পড়বেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাদের ভালো মেটে চান্স করে দেবে। কারণ কি, যারা বিগত সালের প্রশ্নগুলো সমাধান করবে তাদের ভিতরে একটা অভিজ্ঞতা আসবে যে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে। সকলে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর পরীক্ষার দিনের জন্য 2টা কথা বলি গুরুত্বপূর্ণ, সেটা হলো পরীক্ষার দিন দেখা যায় অনেক ভালো ছাত্র কিন্তু পরীক্ষার হলে গিয়ে পারে না। তার ভিতরে 2টা কারণ আছে। 1 নম্বর হচ্ছে সে হতাশ হয়ে যায় যে আমি পারবো কিনা, বা আমি 1 থেকে 10 এর ভিতরে 20 এর ভিতরে থাকতে পারবো কিনা। এই হতাশ হওয়ার কারণে সে একটা অ্যান্সার করতে গিয়ে আরেকটা তো দাঁড়িয়ে ফেলে, জানা উত্তর ক জায়গাতে গিয়ে হয়ে যায় গ, গ জায়গাতে হয়ে যায় খ, অর্থাৎ ওলটপালট করে ফেলে। এই হতাশ হওয়ার কারণে কোন সময় হতাশ হওয়া যাবে না। আর অ্যান্সার করার সময় অবশ্যই চেষ্টা করতে হবে যে 4টা অপশন বিশ্লেষণ করার পরে তারপর অ্যান্সার করবে। অনেকে আছে শুধুমাত্র প্রশ্নটা পড়েই একটা অপশন দেখার পর সেটা অ্যান্সার করে দেয়, এটা মারাত্মক ভুল, এটা করবেন না। অর্থাৎ 1 নম্বরে হতাশ হওয়া যাবে না পরীক্ষার হলে। আর 2য় নম্বর হচ্ছে যে পরীক্ষা থেকে তড়িঘড়ি করা যাবে না অ্যান্সার করতে গিয়ে, কারণ আপনাকে 1 ঘন্টা সময় দেওয়া হবে। এই 1 ঘন্টা সময় পরীক্ষা দিতে মাত্র 30 মিনিট লাগে।
আপনি আরো 30 মিনিট বেশি পাচ্ছেন, অর্থাৎ হতাশ হবেন না। প্রতিটা প্রশ্ন ভেবে ভেবে তারপরে টিক দিবেন। এই ভেবে ভেবে দিলে পরে কি হয়, দেখা গেল বেশিরভাগ অ্যান্সার গুলো সঠিক হয়। আর যারা অনেক ভালো ছাত্র পরীক্ষার হলে গিয়ে তাড়াতাড়ি করে, এরা কিন্তু নম্বরে মাইনাস পেয়ে অনেক নিচে চলে যায়। এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় হলো, যে আপনারা সকলে জানেন, আমাদের কোচিং থেকে আপনাদের বিদায় অনুষ্ঠানের বিষয় বলেছেন নিশ্চয়। এটা প্রতি বছরই হয়। আপনারা কেউই পিছিয়ে থাকবেন না, সকলে অংশগ্রহণ করবেন। আর বিদায় অনুষ্ঠান করলে কি হয়, যে এখানে এই কোচিং এ যত শিক্ষক আছে তারা সেখানে উপস্থিত থাকে, বিভিন্ন মূল্যবান কথা বলে, এবং এই কোচিং এর বিগত সালের অনেক ভালো ভালো শিক্ষার্থী আছে, তাদের কাছ থেকে পরামর্শ পাবেন। এবং বিদায় অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীর ভিতরে একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়, অনেক বড় ভাইদের সাথে দেখা হয়। আপনারা এটা মিস করবেন না। যদি একটু কষ্ট হয় তবু চেষ্টা করবেন। যদি কোনো আর্থিক সমস্যা হয় সেটা আপনারা জানাবেন। তবে সকলে চেষ্টা করবেন যে এই বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমাদের সময় আমরা অনেক মনে করতাম যে এটা মনে খারাপ দিক, কেন এত টাকা পয়সা খরচ করে বিদায় অনুষ্ঠান করবো, কিন্তু এখন বুঝতে পারি যে আসলে এটা করার দরকার হচ্ছে। আপনারা যখন চান্স পাবেন তখন আপনাদেরকেও এখান থেকে ডেকে নিয়ে আসা হবে। বিভিন্ন জায়গাতে যখন আপনারা থাকবেন, কোচিং থেকে আপনাদেরকে ডাকবে, আপনাদেরকে সংবর্ধনা দিবে, তখন কিন্তু আপনাদের ভালো লাগবে, মনে হবে যে অবশ্যই বিদায় অনুষ্ঠানটা দরকার, একটা প্রয়োজন। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আপনাদের সময় নষ্ট করছি না, কারণ আপনাদের সবচেয়ে বড় এখন কর্তব্য হচ্ছে পড়াশোনা করা। আমাদের কথা বলে আমাদের কোনো লাভ নেই।